আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে এবং আজকের আয়োজন জুড়ে আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা চেষ্টা করি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সমসাময়িক বিষয়গুলো তুলে আনার জন্য। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলতে চাই তৈরি পোশাক শিল্পের আসলে বর্তমানে কি কি চ্যালেঞ্জগুলো আছে, বা আমরা জানি যে একটা ক্রান্তিকালীন সময় বা আন্দোলন যে সময়টা, সেই সময়টা আমরা পার করেছি, তারপরে আবার কিভাবে ঘুরে দাঁড়াবে গার্মেন্টস শিল্পটা, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে একজন অতিথি পেয়েছি। তিনি হলেন শোভন ইসলাম, পরিচালক বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। প্রথমত আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে আমাদের অভূতপূর্ব একটি নতুন পরিস্থিতির আমরা তৈরি করতে পেরেছি, বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ 2.0 তৈরি করতে পেরেছি, তার জন্য সমস্ত ছাত্রদের অভিবাদন জানাই এবং যে সমস্ত তাজা প্রাণ এই আন্দোলনের জন্য ঝরে গিয়েছে তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, শুরুতেই আমরা একটু কথা বলবো যে করোনার পরে গার্মেন্টস সেক্টর যখন ঘুরে দাঁড়িয়েছিল, করোনা মহামারীর ঠিক পরে, তখন কিন্তু আবার আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেছে। গত 2 মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা চলছে বা চলেছিল, এখন তো আমরা কিছুটা স্বস্তিতে আছি। সেই অস্থিরতার কারণে ঠিকমতো কিন্তু রপ্তানিকৃত পণ্য সরবরাহ করতে আপনারা পারেননি। এক্ষেত্রে আসলে আরেকটা ধাক্কা আমরা খেয়ে গেছি। সেক্ষেত্রে সরকার এবং বিজিএমইএ কি কি পদক্ষেপ নিবে এই যে সময়টা গেল সেটা থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য? আমি খুব টু দি পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ এটি বেশ একটা বড় প্রশ্ন এবং কঠিন প্রশ্ন। প্রথমত, আমরা কিন্তু করোনার পরে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং করোনার বছরটি আমাদের এক্সপোর্ট কম হলেও তার পরবর্তী 2 বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল প্রায় 10, 12, 20% উপরে। আমাদের 2021, 2022 আমরা বিশাল প্রবৃদ্ধি লাভ করি। 2023টা আমরা একটা মোটামুটি একটা স্টেবিলাইজ পর্যায়ে চলে এসেছিলাম। আমরা 2023-এ আমরা আমাদের রপ্তানি ধরে রাখতে পেরেছিলাম, একটু বাড়ানো সম্ভব হয়েছিল। 2024-এর শুরু থেকে আমরা দেখতে পাই বাজারে একটা মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে লোহিত সাগরের সমস্যা, তাই না? এই সমস্যার কারণে আমরা কিছুটা পিছনে পড়ি, কারণ লিড টাইম বেড়ে যায়, রপ্তানি পণ্যের যেতে সময় লাগছে, প্লাস মার্কেট ডিমান্ড কমে যায় বিকজ অফ দ্য ইউক্রেন ওয়ার। এর মধ্যে আমরা মোটামুটি বছর 2024 আমাদের তেমন ভালো যাচ্ছিল না এতে, এবং এর মধ্যে আমাদের এই যে একটি অনিশ্চিত পরিবেশের সৃষ্টি হলো এবং বেশ কিছুদিন পরিস্থিতিটা বেশ অশান্ত ছিল। এবং জানেন যে গার্মেন্টস একটি টাইম বাউন্ড বিজনেস, সমস্ত বায়াররা চায় যাদের শিপমেন্টটি অন টাইম যেতে, কারণ তাদের জন্য পণ্যটি তাদের দোকানে অলরেডি বিক্রি হওয়া পণ্য তারা আমাদের কাছে অর্ডার দেয়। কাজেই সেই পণ্যটি যখন কোনো ধরনের মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে, তো বায়াররা খুব এটা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। তো নর্মালি সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে এই যখন বিভিন্ন ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছিল তখন, এবং তাছাড়া এর আগেও আমাদের ব্যাংকিং সেক্টরে একটু অনিশ্চয়তা ছিল, বিভিন্ন কারণে বায়ারদের কনফিডেন্স বাংলাদেশের উপর একটু কমে আসছিল, মানবাধিকার নিয়ে একটি শঙ্কা ছিল, গতবারের ইলেকশন নিয়েও আমাদের একটি শঙ্কা ছিল, বিভিন্ন কারণে বায়াররা কিন্তু একটু শঙ্কিত ছিল। কাজে আমাদের যে অর্ডারগুলো আসছিল 2024-এ আমরা দেখতে পেরেছি ক্রমান্বয়ে জানুয়ারি থেকে আমাদের অর্ডার কমতে শুরু করে এবং জুন জুলাইতে এসে এটি প্রায় 20%-এর মতো কমে যায়। কিন্তু আমরা এই 20% কমার মেইন কারণটা ছিল, কারণ এই জুন জুলাইতে আমাদের যে কয়দিন আমাদের কাজ করার কথা ছিল সে কয়দিন আমরা কাজ করতে পারি না। এই জুলাইতে আমাদের বেশ কর্মদিবস নষ্ট হয়েছে। ঢাকা চিটাগাং হাইওয়েতে সমস্যা ছিল, আমাদের জাহাজীকরণের সমস্যা ছিল, এরপর একটা কন্টেনারের জ্যামেজ তৈরি হয়, কন্টেনারের স্বল্পতা সৃষ্টি হয়, সব দিক দিয়ে আমাদের একটা চাপ তৈরি হওয়ার কারণে আমাদের অলিখিত মানে আমরা এখন আমাদের জানেন আমাদের তথ্যটি পাবলিশ হয় না, কিন্তু আমাদের অলিখিত তথ্য অনুযায়ী প্রায় 20% রপ্তানি কমে গিয়েছে জুলাইতে। আমাদের অ্যারাউন্ড আমাদের মানে এটি ধারণা, একটি স্ট্যাটিস্টিক্স এখনো পাস করা হয়নি, বিভিন্ন তথ্য যে আমরা কালেক্ট করি বিজিএমই থেকে, সেই সংরক্ষণ অনুযায়ী আমাদের এক্সপোর্ট আবার 3.1 থেকে 3.2 বিলিয়ন ডলারের মতো। আমরা যদি এটি গত বছরের সাথে কম্পেয়ার করি তাহলে গত বছর আমাদের 3.8 বিলিয়ন ডলার ছিল, এটা প্রায় 20-25%-এর কম এই জুলাইতে। কিন্তু আমরা যেটি একটি সম্ভাবনার আলো দেখতে পাচ্ছি, আপনি যেটি বলছেন এই সম্ভাবনা নিয়ে আমরা অনেক কথা বলবো আপনার এই টকশোতে, তো আমরা যেটি দেখতে পাচ্ছি সম্ভাবনার আলো, যে প্রফেসর ইউনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে জয়েন করেছেন, ওনার একটি সারা দুনিয়াতে একটি প্রচণ্ড ব্র্যান্ড ভ্যালু আছে। সেই ব্র্যান্ড ভ্যালুর কারণে আমরা আশা করি যে আমরা এই শিল্পটিকে ঘুরে দাঁড়াতে সক্ষম হব। এবং আমাদের ইতিমধ্যেই সমস্ত কারখানা চালু আছে এবং সমস্ত কারখানায় প্রোডাকশন চলছে। আমাদের কর্মীরা অত্যন্ত আনন্দের সাথে কাজ করছে এবং তারা
অত্যন্ত পরিশ্রমী এবং আমাদের যারা এন্টারপ্রেনিউর এই গার্মেন্ট সেক্টর আছে তারা অত্যন্ত পরিশ্রমী। আমাদের কিছু স্বল্প সময়ের চ্যালেঞ্জ আছে, আগামী শর্ট টার্ম চ্যালেঞ্জ আছে এবং কিছু লং টার্ম চ্যালেঞ্জ আছে। এগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারি, কী ধরনের নীতিগত সহায়তা আমাদের দরকার, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি, বিজিএমইএ কি প্রত্যাশা রাখছে তাদের কাছে? প্রথমত দেখেন, আমরা বিজিএমই মোটামুটি আমাদের নিজেদের যোগ্যতাতেই আমরা চালাতে সক্ষম হই। আমরা এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ, কাজেই আমাদের ইন্ডাস্ট্রিটা অত্যন্ত ম্যাচিউর ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু সবসময় সরকারের কাছে সাহায্য তেমন চাই না, কিন্তু আমরা মোটামুটি বাংলাদেশের সমস্ত সরকারের কাছ থেকে আমরা নীতিগত সহায়তা পেয়ে এসেছি, বিকজ এটি একটি সবচেয়ে বড় সেক্টর ফর দ্য এক্সপোর্ট এবং আমাদের আয়ের বৈদেশিক মুদ্রা অর্জনের। তো আমাদের যে শর্ট টার্ম কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম নিয়ে আমরা জানেন কয়েকদিন পূর্বে আমরা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি এবং উনি অত্যন্ত একজন পজিটিভ মানুষ। ওনার কাছে আমরা কিছু কিছু সমস্যা তুলে ধরেছি, যেমন আমাদের শর্ট টার্ম লিকুইডিটি, তারল্য কিছু সংকট রয়েছে। যেহেতু আমাদের জুলাইতে এক্সপোর্টটা কম হয়েছে, জুনে এক্সপোর্টটা কম হয়েছে, আমাদের যারা ছোট মাঝারি শিল্প রয়েছে তাদের তারল্য সংকট দেখা দিয়েছে এবং মিডিয়াম শিল্প যেগুলো আছে, যেগুলো মিড সাইজ ইন্ডাস্ট্রি, সেগুলোতেও কিন্তু তারল্য সংকট আছে এবং বড় বড় ইন্ডাস্ট্রিতেও তারল্য সংকট দেখা দিয়েছে। কাজেই আমরা চেয়েছি যে আমরা একটি শর্ট টার্ম যদি 1 মাসের কিংবা 2 মাসের স্যালারি একটা লোন হিসাবে পাওয়া যায়, যেটি আমরা করোনার সময় পেয়েছিলাম, সেই লোনটি আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করব, এটা পরিশোধযোগ্য। এরকম একটা লোন যদি পাওয়া যায় তাহলে আমাদের তারল্য সংকটটা আমরা একটু কাটিয়ে উঠতে সক্ষম হব। তাছাড়া আমরা আরও কিছু চেয়েছি, যেমন আমাদের এনার্জি ক্রাইসিস, আমরা প্রচণ্ডভাবে আমাদের গ্যাসের অভাব, আমরা বিদ্যুতের অভাবে আমরা ভুগেছি, গত কয়েক মাস যাবতই ভুগছি, এই বছরের শুরু থেকেই আমরা ভুগছি। কাজে এটির আরও প্রকট রূপ ধারণ করেছিল জুলাইতে এসে। তো আমরা চাচ্ছি যে ওখান থেকেও আমরা যদি কিছু সহায়তা পাই, যাতে এনার্জিটি ঠিক মতো আমরা পাই, কোয়ালিটি ইলেকট্রিসিটি, কোয়ালিটি গ্যাস সাপ্লাই যদি আমরা পাই, সেটি যদি এনশিওর করা যায়। তো এই ধরনের বিভিন্ন নানা সমস্যা, একটি হলো শর্ট টার্ম সমস্যা, একটি লং টার্ম সমস্যা, লং টার্ম মিড টার্ম সমস্যা। তাছাড়া আমাদের এনবিআর বন্ড, কাস্টমস, এগুলোতে একটি প্রবলেম রয়েছে, পোর্টে কিছু সমস্যা আছে। তো আমরা সব মিলিয়ে আমাদের উপদেষ্টার কাছে, প্রফেসর ইউনূস সাহেবের কাছে যেটি একটি রিকোয়েস্ট করেছি, আমাদের একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার জন্য, যে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো ডিসকাস করব এবং একটি লং টার্ম পলিসি আমরা বের করতে সক্ষম হব, যাতে করে আমরা যে ইন্ডাস্ট্রি সাস্টেনেবল ওয়েতে চলছিল, ধীরে ধীরে আমাদের রপ্তানি বাড়ছিল, সেভাবে যেন আমরা বাড়িয়ে যেতে পারি। আমাদের টার্গেট কিন্তু অনেক বিগ। আমরা $42 বিলিয়ন, 42 থেকে $47 বিলিয়ন বেসড অন দ্য ডেটা গত বছর ছিল আমাদের রপ্তানি। আমরা এই বছর তার কাছাকাছি রপ্তানি করবো বলে আশা করি এবং আমাদের টার্গেট কিন্তু অনেক বিগ। এটাকে ডাবল করা, $80 বিলিয়ন নিয়ে যাওয়া এবং $100 বিলিয়ন নিয়ে যাওয়া, এটি কিন্তু আমাদের লক্ষ্য। তো আমরা যদি এই টাস্কফোর্স গঠন করে এই নীতিগত সহায়তা অর্জন করতে পারি, কিছু কিছু নীতিগত সহায়তা পেতে পারি লং টার্মে, শর্ট টার্মে, এবং শর্ট টার্মে যে আমাদের তারল্য সংকট, এটি থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা আসলে কোনো দুঃসাধ্য একেবারেই না। নতুন বাংলাদেশের কাছে আমাদের আরো অনেক প্রত্যাশা থাকবে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা কথা বলছিলাম গার্মেন্টস শিল্পের চ্যালেঞ্জগুলো নিয়ে এবং কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শোভন ইসলাম, পরিচালক বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ। আচ্ছা, আমরা প্রত্যাশার কথা নিয়েই তো আমরা বিরতিতে গিয়েছিলাম। এবার একটু কথা বলতে চাই যে আমাদের এই যে দুর্বলতার একটা সুযোগ, এটা কি আসলে কিছু দেশ নিতে চায় কিনা, বা তারা কি আমাদের চেয়ে কম মূল্যে রপ্তানি করতে চায়, এরকম একটা সংবাদ আসলে আমি শুনেছি। এটার আসলে ভিত্তি কতটুকু আপনারা জানেন, বা এটা আসলে কি অবস্থা হবে সামনে? ধন্যবাদ। আসলে আমরা কিন্তু একটি টাইম বাউন্ড বিজনেস, মানে আমাদের এখানে সময়টাই সবচেয়ে অফ দ্য এসেন্স। তো আমাদের যেহেতু রপ্তানি একটা টাইম বাউন্ড বিজনেস, তো অবশ্যই যখন এখানে একটা অনিশ্চয়তা দেখা দেয়, যে কোনো কারণে অনিশ্চয়তা দেখা দেয়, তখন কম্পিটিটিভ মার্কেট, এটা খুবই কম্পিটিটিভ মার্কেট। আমরা যদি কোনো অর্ডার করতে না পারি, দেয়ার আর ক্যাপাসিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যেটা তারা ওয়েট করবে না, তারা এটা এখানে প্লেস করবে। তো ধরেন আমাদের 2 ধরনের অর্ডার থাকে। একটি কনফার্ম অর্ডার, যেটি প্রজেকশন দেওয়া থাকে, 4টি সিজন আছে আমাদের, সিজনাল অনুযায়ী আমাদের এই প্রজেকশন অনুযায়ী আমাদের ব্যবসাগুলো প্লেস হয়। আর একটি ব্যাপার হলো আমাদের যেটাকে বলে চেইস অর্ডার। ধরেন একটি পণ্য খুব ভালো বিক্রি হচ্ছে,
একটি শার্ট কিংবা একটি প্যান্ট খুব ভালো বিক্রি হচ্ছে, এই পণ্যটির আরও নতুন কিছু চাহিদা, সেই নতুনের জন্য একটা চেস অর্ডার প্লেস করে। সেই চেসের উপর আমরা কিন্তু ডিপেন্ড করি, পার্টিকুলারলি জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাসে আমাদের চেসের উপর ডিপেন্ড করে, কারণ এটাকে ওভেনের জন্য লো সিজন এবং টি শার্টের জন্য এটা লো সিজন, নিটের জন্য এটা লো সিজন। তো আমরা এই চেস অর্ডার মানে হঠাৎ দরকারি একটা অর্ডার আমাদের উপর আমরা ডিপেন্ড করে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই চেস অর্ডারগুলো প্রচুর পরিমাণে যে চেস অর্ডার আমরা পাই, এই চেস অর্ডারটা খুবই জরুরি ভিত্তিতে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দেওয়া হয়, ফেব্রিক্স রেডি থাকে, র মেটেরিয়াল রেডি থাকে এবং দ্রুত এই অর্ডারটি তাদের দরকার হয়। কিন্তু এই চেস অর্ডারটা আমরা লস করেছি কিছু, এবং আমার কাছে স্পেসিফিক তথ্য আছে। আমরা প্রচুর পরিমাণ চেস অর্ডার, যেটা ইউরোপ এবং আমেরিকা বাউন্ড ছিল, নর্থ আমেরিকা বাউন্ড ছিল এবং গ্রেট ব্রিটেন বাউন্ড ছিল, সেই কিছু অর্ডার আমাদের এটি বিশেষ করে ভারত এবং শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণ চলে গেছে, কারণ ভারত এবং শ্রীলঙ্কাতে কিছু ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটি আনইউটিলাইজ ছিল এবং শ্রীলঙ্কা কিন্তু কামব্যাক করছে এবং পাকিস্তানও প্রচণ্ডভাবে কামব্যাক করছে গার্মেন্টস সেক্টরে এবং তাদের স্টেবিলিটি এখন বেশ ভালো। তো বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এই 3টি দেশে আমাদের যে চেস অর্ডার ছিল সেটি চলে গিয়েছে। আর এই চেস অর্ডারের মধ্যে কিছু থাকে যেটি ম্যানমেড ফাইবার, যেটি পলিয়েস্টার, কটন, শিফন, এগুলো অর্ডার, সেই অর্ডারটা কিছু চলে গিয়েছে হলো ভিয়েতনামে। কাজে আমরা বেশ, আমি বলবো প্রায় আমাদের টোটাল এক্সপোর্ট যদি $47 বিলিয়ন হয়ে থাকে, 42 থেকে 47, কারণ আমাদের পরিসংখ্যানটি রং ছিল, তো তার মধ্যে আমার মনে হয় অ্যাবাউট $3 বিলিয়ন অর্ডার এই চলে গিয়েছে এখানে। তো উইচ ইজ অলমোস্ট 7 to 8% অর্ডার, চেস অর্ডার আমাদের চলে গিয়েছে। আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে এটি বলছি, কারণ ওই দেশগুলো রেডি ছিল, ওই দেশগুলোর ক্যাপাসিটি ছিল, এবং এই মুহূর্তে আমাদের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও যেহেতু অনিশ্চয়তা ছিল, আমাদের লিড টাইম একটু বেশি। আমাদের এখানে লিড টাইম ছিল 45 দিন, আর লোহিত সাগরের কারণে লিড টাইম বেড়ে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা, যেটি ঘুরে লোহিত সাগরের জন্য যেই জাহাজগুলো ঘুরে যাচ্ছে সাউথ আফ্রিকা হয়ে, সেখানে কেপ অফ গুড হোপে ওয়েদারও খারাপ, সেই ওয়েদার খারাপের জন্য কোনো সময় 10 দিন ডিলে হচ্ছে আরও ফার্দার। কাজেই বাংলাদেশের লিড টাইম সবচাইতে বেশি, তার উপরে আবার লোহিত সাগরের সমস্যা, তার উপরে কেপ অফ গুড হোপে ওয়েদারের কারণ এবং আমাদের অনিশ্চয়তা, এই 4টি কারণ মিলে আমরা বেশ কিছু সাফার করলাম। 7-8% অর্ডার হ্যাজ ট্রান্সফর্মড। সেটা তো জানলাম। এলডিসি গ্রাজুয়েশন যদি হয়, বাংলাদেশে অনেক কিছু থেকে তো আপনারা বঞ্চিত হবেন, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? একটু বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আচ্ছা, আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন করছিলাম সেটি একটি অত্যন্ত সুখকর খবর ছিল, কিন্তু আমি উদাহরণ টানতে চাই এখানে। ধরেন আপনি একটি পরীক্ষায় পাশ করবেন, পাশ করে পরবর্তী লেভেলে যাবেন, কিন্তু পরীক্ষায় আপনি যদি যে অ্যান্সারগুলো করছেন সেই অ্যান্সারগুলো যদি ঠিক না হয়, মানে আমরা যেটাকে খারাপ ভাষায় নকল করা বলি, নকল করে যদি পাশ করা হয়, তাহলে সেই ছাত্রটি কিন্তু ভবিষ্যতে যে খুব একটা ভালো রেজাল্ট আনতে পারবে না, সে বেশি দূর আগাতে পারবে না। তা আমরা যখন দেখি যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্যারামিটারগুলো আছে, ধরেন আপনার একটি প্যারামিটার হলো জিডিপি গ্রোথ, একটি প্যারামিটার হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তো এই প্যারামিটারগুলো, সোশ্যাল ইন্ডেক্স আছে, সোশ্যাল লেবার ইন্ডেক্স আছে, এই প্যারামিটারগুলো আমরা দেখতে পাই যে বিবিএস থেকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে যে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া হয়েছে, এগুলো সবই কিছু কিছু তথ্যে ভুল রয়েছে। এগুলো একটি ইনফ্লেটেড করে, বাড়িয়ে, ফুলিয়ে, ফাঁপিয়ে এই জিনিসগুলোকে দেখানো হয়েছে। তো এই জিনিসগুলোকে যখন ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, তা আমরা কি আদৌ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য রেডি কিনা, সেটি কিন্তু এখন কোশ্চেনেবল। তা আমাদের পক্ষ থেকে একটি আহ্বান থাকবে, আমাদের এই প্যারামিটারগুলো আবার রিভ্যালুয়েট করা হোক। আমরা সত্যি এলডিসি গ্র্যাজুয়েশনের যদি রেডি কিনা সেটি আমাদের রিভ্যালুয়েট করা হোক। আমরা যদি রেডি না হই, আমরা আরও 5 বছর ওয়েট করি, আমরা দেশটিকে ওই পর্যায়ে নিয়ে যেয়ে তারপরে যখন আমাদের কান্ট্রি রেডি হবে, তখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করি। আর আপনি জানেন, একটি কান্ট্রি যখন এলডিসি গ্র্যাজুয়েশন করে, লো ইনকাম থেকে মিড ইনকামে যায়, তখন তারা বেশ কিছু বেনিফিট লুজ করে। যেমন WTO-তে আমরা এখন ডিউটি ফ্রি আমরা এক্সপোর্ট করি ওভারঅল ইউরোপে, আমাদের যে পরিমাণ জিএসপি সুবিধা আমরা পাই, এলডিসি গ্র্যাজুয়েশন করলে সেই পরিমাণ জিএসপি সুবিধা আমরা পাবো না। তাছাড়া আমাদের দেশে যে ইনসেন্টিভগুলো আছে, সেই ইনসেন্টিভগুলোও কিন্তু আমরা পাবো না। তো ইনসেন্টিভগুলো আমরা দেখতে পেয়েছি এই এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে। গত বাজেট এবং এই বাজেটে কিন্তু আমাদের ইনসেন্টিভগুলো অটোমেটিক কাটা শুরু করেছে। যেমন আমাদের ইনসেন্টিভ, আমাদের নিউ মার্কেট, আমাদের নতুন বাজারে যে এক্সপোর্টের ইনসেন্টিভ ছিল 4%, সেটিকে কমিয়ে প্রথমে 3%, তারপরে এটিকে কমিয়ে 2%, তারপরে আমাদের যে আমরা এক্সপোর্ট ইনসেন্টিভ পেতাম 1%, সেটিকে কমিয়ে 0.5 করা হয়েছে। এই ধরনের ইনসেন্টিভগুলো কমিয়ে ফেলেছে। এখন
আমরা বাজারে সক্ষমতা অর্জন করার আগেই আমরা কিন্তু ইন্ডাস্ট্রি হিসেবে ইনসেন্টিভ চাই না, আমরা চাই যে ইনসেন্টিভ থেকে বেরিয়ে আসতে। কিন্তু আমাদের বাজার রেডি হওয়ার আগেই, আমাদের জনগণ রেডি হওয়ার আগেই, দেশটা রেডি হওয়ার আগেই যদি আমরা ইনসেন্টিভ কেটে দিই, তাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবো না। এখানে আমি একটা কম্প্যারিজন টানি। আপনি ধরেন ইন্ডিয়ার কথা যদি আমরা ধরি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমি স্পেসিফিক স্ট্যাটিস্টিকগুলো আমরা জানি এবং আমরা এটি অনুসন্ধান করেছি, আমরা এটি রিসার্চ করেছি। ইন্ডিয়াতে একটি কোম্পানি প্রায় তাদের ওয়েজের জন্য কোনো স্টেটে, ইন্ডিয়া যদি এলডিসি গ্র্যাজুয়েশন করলেও তারা কিন্তু একটি কেস দিয়ে WTO-তে তাদের যে ইনসেন্টিভ দেওয়া যাবে না এটিকে আটকে রেখেছে, এবং তারা কিন্তু এই রেগুলার ইনসেন্টিভ ছাড়াও আরও অনেক ধরনের ইনসেন্টিভ দেয় তাদের ইন্ডাস্ট্রিকে। ফর এক্সাম্পল, কোনো স্টেট আছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ভোপাল, এই উত্তরপ্রদেশ, এইসব জায়গায় কিন্তু তারা তামিলনাড়ু, এইসব জায়গায় তারা ওয়েজ ইনসেন্টিভ পায়। তার মানে একটি ওয়ার্কারের জন্য 5,000 টাকা, 5,000 রুপি তারা ইনসেন্টিভ পায় ফর 5 ইয়ার্স এই নতুন কর্মসংস্থান তৈরির জন্য। ইলেকট্রিসিটিতে তারা 40% ইনসেন্টিভ পায়। তারা যদি ক্যাপিটাল মেশিনারি স্থাপন করে এবং ইন্ডাস্ট্রিকে যদি 3 বছর চালাতে সক্ষম হয়, তাহলে এই ক্যাপিটাল মেশিনারিজের উপরে থেকে 30% ব্যাংক লোন সরকার থেকে পরিশোধ করা হয়। তার মানে তারা 70% কিংবা 60% টাকা ইনভেস্ট করছে, 40% রিবেট তারা সরকার থেকে পাচ্ছে। তো এই ধরনের ইনসেন্টিভ কিন্তু ইন্ডিয়াতে চালু আছে শুধুমাত্র RMG অ্যান্ড টেক্সটাইল সেক্টরে। এবং এই কারণটি আপনি খুব সহজেই আপনার বোধগম্য হবে, কারণ তারা চায় যে তারা একটি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যেন বাংলাদেশের সাথে কম্পিট করতে পারে এবং বাংলাদেশ থেকে মার্কেট শেয়ার তারা নিতে পারে। আমাদের কিন্তু ইন্ডিয়ার সাথে কম্পিটিটিভে আমরা অনেক আগিয়ে আছি, অ্যাটলিস্ট RMG সেক্টরে। আমাদের RMG সেক্টরের এফিসিয়েন্সি ইন্ডিয়ার চেয়ে অনেক হাই, এবং আমরা ডেলিভারি রেকর্ড আমাদের ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি। যেমন একটি ডেলিভারি ইন্ডেক্স দেখা হয় শিপমেন্ট অন টাইম। বাংলাদেশে শত প্রতিকূলতার মধ্যেও আমাদের শিপমেন্ট অন টাইম আমাদের যে প্যারামিটার আছে, সেই প্যারামিটার আমাদের 94%-এর উপরে, অথচ ইন্ডিয়াতে শিপমেন্ট অন টাইম কিন্তু 90-র নিচে। তারা যদিও অর্ডার নিচ্ছে, কিন্তু তারা কি এক্সিকিউট করতে পারবে কি না সেটি একটি কিন্তু কোশ্চেন। কাজেই আমরা মনে করি আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদের যে সাময়িক প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতা আমরা কাটিয়ে উঠব। যে অর্ডারগুলো ইন্ডিয়া, পাকিস্তান এবং এইসব জায়গায় গেছে, আমরা ইনশাআল্লাহ এটাকে ধরে রাখতে পারবো, ফিরিয়ে আনতে পারবো, ক্রেতার আস্থাটা ফিরিয়ে আনতে পারবো। এবং এই ব্যাপারে আমরা আমাদের আমাদের প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করেছি বিজিএমইর পক্ষ থেকে যে স্যার, আপনি আমাদের জন্য একটি করে টুইট করবেন। প্রতি সপ্তাহে আপনার একটি টুইট, আপনার বিশাল ফলোয়ার গোষ্ঠী আছে, ইন্ডাস্ট্রি ফলোয়ার আছে, ইন্ডাস্ট্রি লিডারদের ফলোয়ার আছে, আপনি যদি একটি টুইট করেন বাংলাদেশ গার্মেন্টস সেক্টর নিয়ে, সেটির একটি ব্যাপক প্রভাব আমাদের উপর পড়বে। আমাদের যে নেগেটিভ ব্র্যান্ড ইমেজ যেটি সামান্য কারণেও ক্রিয়েট হয়েছিল সেটি চলে যাবে। আমরা কিন্তু ব্র্যান্ড ইমেজ বানানোর জন্য গত কয়েক বছর বিজিএমই থেকে কাজ করে আসছি। গ্রিন ফ্যাক্টরি, সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং, লো কার্বন এমিশন, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর কাজ করেছি, এবং আমাদের যে হিউম্যান ফ্যাক্টর ইন্ডেক্স সেটাতেও আমরা উন্নতি করার অনেক চেষ্টা করেছি। কাজেই আমরা এই প্রতিকূলতা কাটিয়ে উঠবো বলে আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবো। আমার ইচ্ছে ছিল আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না। নিশ্চয়ই আরেকদিন আমরা বসবো, গার্মেন্টস শিল্পের চ্যালেঞ্জগুলো নিয়ে বর্তমান কি পরিস্থিতি যাচ্ছে বা আরও কিভাবে সেটা ক্ষেত্রে উন্নতি করা যায় সেগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনি যোগ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম গার্মেন্টস শিল্পের চ্যালেঞ্জ নিয়ে এবং বর্তমান কি পরিস্থিতি যাচ্ছে। কথা বলছিলাম শোভন ইসলাম, পরিচালক বিজিএমই এবং ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ। আপনাদের সাথে ছিলাম আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।